সুন্দরবনে ইলিশ উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। তো সবার মতন এবারে আমরাও পৌঁছে গেছিলাম সুন্দরবনে। এবারে আমাদের সুন্দরবন ট্যুর অপারেটর ছিল সুন্দরবন ভ্রমণ সাথী। মাত্র 2999 টাকায় 4 বেলা এরকম ইলাহি খাবার দাবার। ক্যানিং এ নেওয়ার পর আমাকে 1 পয়সাও খরচা করতে হয়নি, সম্পূর্ণ দায়িত্ব ওনাদেরই ছিল। প্রথম দিন ক্যানিং থেকে পিক করার পরে বোটে বিভিন্ন ধরনের খাবার দেওয়ার সাথে সাথে দুপুরবেলা লাঞ্চে ইলিশ পদ সহ অন্যান্য অনেক সব পদ ছিল খাবারে। আর সাথে দুটো স্পট ভিজিটের পর আমরা সোজা পৌঁছে গেছিলাম পাখিরালয় এই নিউক্লিয়ার আইল্যান্ডের এই গেস্ট হাউসে, যেখানে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সাথে সাথে সুন্দরবনের ঐতিহ্যবাহী ডান্স, ঝুমুর ডান্স দেখে কিছুটা সময় কাটানোর পর রাত্রির ডিনারটা আমরা সেরেছিলাম মাটন ভাত দিয়েই। তবে সুন্দরবন অ্যাকচুয়াল ভ্রমণটা কিন্তু এই ডে 2তেই আপনাকে নিয়ে যাবে একদম ম্যানগ্রোভের মধ্যে। ডে 2তে আমাদের সকাল সকাল উঠে বোটে রিপোর্টিং টাইম ছিল একদম 7:30টার সময়। ডে 2তে আমাদের প্রথম ভিজিট পয়েন্ট হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ, যেটাকে সজনেখালিও বলা হয়। আজকে আমাদের ডে 2 সুন্দরবনে শুরু হয়েছে। এখানে আমরা সুন্দরবন টাইগার রিজার্ভ, এটা একটা ছোট পার্ক বলতে পারো, যেখানে টাইগার বাদে কিছু বাঁদর ঘুরে বেড়াচ্ছে। সেখানেই আমাদের সঙ্গে পরিচয় হয় আমাদের বোটের গাইড দাদার সঙ্গে। সুন্দরবনের গভীরে ঢুকতে গেলে কিন্তু গাইড কম্পালসারি। সে যা যা বলবে, যেমন ভাবে আপনাকে চলতে বলবে, সেরকম ভাবে না চললে ব্যাপারটা কিন্তু বিপজ্জনক হতে পারে। কোন কোন জায়গায় যাওয়া যাবে, কোন কোন জায়গায় যাওয়া যাবে না, সেটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাইডে সুন্দরবন। আর এই যে হলুদ লাইনটা, এটা বর্ডার লাইন। এই নদীটার নাম নেতাই নদী, আর এটা হরিণভাঙা নদী, আর এইটা হচ্ছে গাড়াল নদী। এই পোর্শনটাকে বলে স্যাংচুয়ারি জোন। এই জোনের মধ্যেই একমাত্র ঘোরা যায়। এটা দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে, আর এটা হচ্ছে বাফার জোন, এটা উত্তর 24 পরগনার মধ্যে। এখানে ঘোরা যায়, মাছ কাঁকড়া ধরা যায়, মধু সংগ্রহ করা যায়। কিন্তু নিচের দিকের এই অংশটাকে বলা হয় কোর জোন। এখানে ঘুরতেও যেতে দেওয়া হয় না, আর কোনো ফিশিংয়ের জন্য অ্যালাউ না। তো আমাদের মনে হতে পারে সমস্ত বন্যপ্রাণীগুলো এইদিকে চলে গেছে বা এইদিকেই আছে। দেখা গেছে একটা মা বাঘের যখন বাচ্চা দেওয়ার সময় হয়, তখন এই যে জোনগুলোতে চলে আসে, মেনলি কোর জোন। আবার বাচ্চা যখন সাঁতার কাটা শিখে যায়, শিকার ধরা শিখে যায়, তখন এইগুলো নিয়ে চলে আসে এই জায়গা দিয়ে। ওখানে কিন্তু বাঘের দেখা না পেলেও কিছু অন্যান্য প্রাণীর দেখা কিন্তু আপনি পাবেন। আর ওখানে একটি ওয়াচ টাওয়ার আছে, চাইলে সেখানে উঠে সুন্দরবনের যেদিকেই তাকাবেন শুধুই কিন্তু সবুজ আর সবুজ আর সবুজ চোখে পড়বে। ওখান থেকে বোটে ফিরতেই শুরু হয়ে গেছে আজকের দিনের ব্রেকফাস্টের তোড়জোড়, যেখানে আছে গরম গরম নানপুরি, কাবলি চানার সবজি আর একটা করে পান্তুয়া। নানপুরিগুলো যত চাইবেন ততবারই দেবে, কিন্তু এটা বেশি খেয়ে ফেলবেন না ভুল করে, কারণ এটা খেয়ে পেট ভর্তি করে ফেললে দুপুরে লাঞ্চে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। জল খাবার খেতে খেতেই আমাদের বোট আস্তে আস্তে চললো গভীর ম্যানগ্রোভ থেকে সরু সরু খাড়ির দিকে। আর মনের ভেতর কাজ করতে লাগলো বাঘ দেখার একটা চাপা উত্তেজনা। আর কিছুটা যেতে গিয়ে আমাদের গাইড দাদা বললো বোটটা থামানোর জন্য, কিছু একটা যেন উনি দেখেছেন। যেখানে মোরা শুকনো গাছের গোড়াটা গিয়ে ওখানে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে মানে বাঘের জায়গায় হরিণ দেখেই আমরা চললাম পরবর্তী আমাদের গন্তব্য হচ্ছে সুধন্যাখালি, যেখানে বিভিন্ন ধরনের সুন্দরবনের গাছ রয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট গাছের উপর অনেক রকম রিসার্চ করেছে। এক একটা গাছের এক এক ধরনের উপকারিতা আছে। সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটি রিসার্চ সেন্টার থেকে বিভিন্ন ধরনের গাছের বিভিন্ন ধরনের নাম দিয়েছেন। আর সাথে শোনা গেল শীতকালে এখানে এমন অনেক ধরনের পাখি আসে যা আমাদের দেশেরই নয়। এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে, পারলে এখানেও আপনি উঠে দেখতে পারেন। আমাদের পরবর্তী ভিজিট পয়েন্ট হচ্ছে দোবাকি ক্যাম্প। এটা একটা স্কাই ওয়াক, এখানে হেঁটে হেঁটে তুমি সুন্দরবনের দুপাশটাই বেশ ভালোভাবে এনজয় করতে পারবে। এরপরে বোটে উঠতেই পেয়ে গেলাম হাতে আজকের দিনের স্ন্যাক্স, ভেজ পাকোড়া আর সাথে লেবু চা। তবে সত্যি কথা, দুদিন ধরে শুধু জল আর জল দেখে একটু বোর হয়ে গেছিলাম ঠিকই। তো জল দেখতে দেখতে দুপুরের খাওয়ার আয়োজন শুরু হয়ে গেল। আর আজকে দুপুরে ছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, সাথে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, দই ইলিশ, আর সাথে বাগদা চিংড়ির এই মালাইকারি, চাটনি পাঁপড় তো থাকেই। যদি রান্নার কথা বলো, একেবারে ঘরোয়া রান্না করে। কচু শাকটা ভীষণ ভালো লাগছিল খেতে। তবে দই ইলিশের মধ্যে দই গামছা পরে নাপলেও খুঁজে পাওয়া যাচ্ছিল না আর কি। বাগদা চিংড়ির মালাইকারিটা খেতে ঠিকঠাকই ছিল। ওভারঅল খাওয়া দাওয়াটা একদম ঘরোয়াই বলতে পারো। পুরো কাবাবের মতো, চিংড়ি কাবাব বললে হবে, এমনি খাওয়া যাচ্ছে, এমনি খাওয়া যাচ্ছে।
যারা ভাবছো এখনো সুন্দরবনে এসে ইলিশ উৎসবে এখনো জয়েন করো, কি করো, কারণ যে বাজেটে ওনারা খাবার দাবার প্রোভাইড করছেন এই বাজেটের মধ্যে যা যা আইটেম এই 3 দিনে দিয়েছে সব কটা কিন্তু ভীষণ ভ্যালু ফর মানি, বিকজ ওই টাকাটা খাবারেই উসুল হয়ে যাচ্ছে, বাকি ঘোরাফেরা তোমার হোটেলে থাকা এগুলো কিন্তু উপরি পাওনার মতো। ডে 2টা সুন্দরবনের মধ্যেই আমরা কাটিয়ে একবারে ফিরে গেলাম 4টে-5টা নাগাদ আবার সেই পাখিরালয়ে গেস্ট হাউসে। চিকেন পকোড়া থ্যাংক ইউ। ওয়েলকাম। বাহ, ভালো করে যাবে। হুম। সন্ধ্যাবেলা স্ন্যাক্স ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম পাখিরালয়ের লোকাল একটি মার্কেট ঘোরার জন্য। এই লোকাল মার্কেটে আপনি কিন্তু সব কিছু পেয়ে যাবেন, আর সাথে সাথে পেয়ে যাবেন এখানকারই মানুষের হাতের তৈরি কিছু ঘর সাজানোর জিনিসপত্র। ঠান্ডা হয়ে গেছে, তবে ওই মেলার মতন তিতো রস নাই, রসটা বেশ মিষ্টি হালকা ভালো। গেস্ট হাউসে ফিরতেই ডিনারে আমাদের জন্য অপেক্ষা করছিল গরম গরম ফ্রাইড রাইস আর সাথে গরম গরম চিকেন কষা এবং স্যালাড। ব্যাস। বাড়ির যেমন স্পাইসি, একেবারে নন স্পাইসি করে, বাট এটা একটু হালকা স্পাইসি, ভালো ভালো যাচ্ছে। ডে 2 আমরা এরমভাবেই শেষ করলাম। ডে 3 হচ্ছে আমাদের লাস্ট ডে সুন্দরবনে, আর এই দিনই দেখা হয়ে গেল সুন্দরবনের সেই মানুষটির সঙ্গে যিনি সুন্দরবনের বাঘের সঙ্গে লড়াই করে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন। আর সাথে তো এলাহি খাবার দাবারটা রয়েছেই। দেখা হবে পরের একটা ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের জন্য শুভরাত্রি।